আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচ তোমাদের জন্য আজকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক রেইনকোট, যেটা হচ্ছে 26 ব্যাচেরও আছে এবং 27 ব্যাচেরও আছে। এবং 27 ব্যাচের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে তোমরা কিন্তু অ্যাডমিশনের সময় আরও টাইমটা কম পাবে। 26 ব্যাচ হয়তো পাবে কিছুটা যে টাইম, হ্যাঁ, প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু 27 ব্যাচ সেটা পাবে না। তো এখন থেকেই সবগুলো টপিক একদম ধরে ধরে পড়তে হবে। আজকে আমাদের ফ্রি ক্লাসে আমরা হচ্ছে রেইনকোটের যে সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো শেষ করার চেষ্টা করব। এখন রেইনকোটের গল্পটার মেইন কি বলে এটা কন্টেন্টটা কি? রেইনকোট গল্প মেইনলি লেখা হয়েছিল মুক্তিযুদ্ধ চেতনা কিভাবে একজন ব্যক্তিকে চেঞ্জ করে ফেলতে পারে। যেমন যিনি মেইন চরিত্র তিনি কে ছিলেন? কেমিস্ট্রির একজন টিচার ছিলেন। তো ধীরে ধীরে হলো কি, সে সব সময় জীবন বাঁচায়, মানে নিজেকে রক্ষা করে চলতে চাইতো। এবং তাদের শ্যালক ছিল মিন্টু। মিন্টু কি করলো? মুক্তিযুদ্ধে যোগদান করেছিল হচ্ছে একজন যোদ্ধা হিসেবে। কিন্তু এই যে মিন্টু যোগদান করায় সে নিজেও ভয় পেয়েছিল, এবং হচ্ছে এই ভয়ের কারণে সে কি করলো, 9 মাসের যুদ্ধের ভিতরে 3বার শুধুমাত্র বাসা চেঞ্জ করলো। হ্যাঁ, এই যে এত ভীতু একটা মানুষ, তার ভিতরে কিভাবে মুক্তিযুদ্ধ চেতনা বা মুক্তিযোদ্ধার যে গৌরব অথবা যে স্পৃহা এটা জেগে উঠলো, এটাই মেইনলি রেইনকোট গল্পে বলা হয়েছে। এবং এই রেইনকোট গল্পের মেইন সমস্যাটা হচ্ছে এখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া হয়েছে, এবং এই ইনফরমেশনগুলো বেশিরভাগ জ্ঞানমূলক প্রশ্নে আসে। যেমন বাস দেখার জন্য কোন দিকে তাকাতে হয়েছিল, যা তারপর এসেছিল হচ্ছে যে টেনিস লনের পরে কি ছিল ঢাকা কলেজে। আবার এরকম প্রশ্ন এসছে যে কতক্ষণ হাঁটতে হয়, এই কথা কে বলেছিল। এই যে বিভিন্ন প্রশ্নগুলো হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট, যেগুলো হচ্ছে অন্যান্য গল্পে বা অন্য প্রবন্ধে আমরা পাই না। এই জন্য রেইনকোটটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যালি পড়তে হবে। তাহলে চলো দেখো শুরু করি। প্রথমে দেখো, লেখক হিসাবে আখতারুজ্জামান ইলিয়াসের বিশেষত্ব কি। প্রথমেই একটা এমসিকিউ এসছে কোথা থেকে? লেখক পরিচিতি থেকে এসছে। এবং এখানে কি চেয়েছে? লেখক হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের বিশেষত্ব চেয়েছে। লেখক হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের বিশেষত্ব। এখন আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছে এই যে রেইনকোট যে গল্পটা আছে, রেইনকোট যে গল্পটা আছে সেটা লেখককে, তাহলে লেখক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। হ্যাঁ, এখন দেখো লেখক হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের বিশেষত্ব হচ্ছে লেখার গুণগত উৎকর্ষ, মনুষ্যত্ব বিশ্লেষণ, বিচিত্রধর্মী সৃষ্টি এবং বহু সংখ্যক রচনা। উত্তরটা কি হবে? উত্তর হবে লেখার গুণগত উৎকর্ষ। তোমরা যখন রেইনকোট পড়বা, এই রেইনকোটে তোমরা লেখাটা পড়তে গেলে তোমাদের কাছে মনে হবে যে অনেক বেশি টাফ, অনেক বেশি কঠিন করে লেখক লিখেছেন। এই মেইন উদ্দেশ্যটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস যিনি আছেন ভদ্রলোক, ইনি সবসময় তার লেখাকে অনেক বেশি উৎকর্ষের সাথে লিখে, অনেক বেশি উন্নত শব্দ ইউজ করে, অনেক বেশি খনার বচন, অনেক বেশি প্রবাদ ইউজ করে। এই জন্য হচ্ছে তার লেখাগুলো উৎকর্ষ বেশি পায়। যখন তুমি কোনো লেখায় অনেক ভালো ভালো ওয়ার্ড ইউজ করবা, তখন তোমার লেখার উৎকর্ষ বৃদ্ধি পাবে। এবং আমরা যারা ছোট ছোট পাঠক আছি, যেমন আমরা শুধুমাত্র পাস করার জন্য পড়ি বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ি, এই উৎকর্ষ যে লেখা, যেগুলো গুণগত মান অনেক ভালো, এই লেখাগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের লেখার বিশেষত্ব কি হবে? লেখার বিশেষত্ব হচ্ছে লেখার গুণগত উৎকর্ষ। তারপরে প্রশ্ন দেখো, রেইনকোট গল্পে নুরুল হুদা সমস্ত ভালো লাগা চিড় খায় কখন? এই যে নুরুল হুদা, এখানে কে? রেইনকোট গল্পে নুরুল হুদা হচ্ছে প্রধান চরিত্র। নুরুল হুদা কে? প্রধান চরিত্র। নুরুল হুদা হচ্ছে প্রধান চরিত্র। নুরুল হুদার কি কি বৈশিষ্ট্য ছিল বলো তো দেখি? নুরুল হুদা ছিলেন কি? নুরুল হুদার প্রধান বৈশিষ্ট্য কি? নুরুল হুদার প্রধান বৈশিষ্ট্য ছিল, প্রথমে হচ্ছে নুরুল হুদা ছিল কলেজ শিক্ষক। কি ছিল? কলেজ শিক্ষক। কি ছিল ভাইয়েরা? কলেজ শিক্ষক ছিল। হ্যাঁ, কোন বিষয়ের শিক্ষক ছিল? কেমিস্ট্রি অথবা রসায়ন, দুইটাই সেম। একটা হচ্ছে বাংলার, একটা কি ইংরেজি। কেমিস্ট্রি অথবা রসায়ন। এবং তিনি কি ছিল? এবং তিনি ছিল অনেক বেশি ভীত, অনেক বেশি কি ভীত ছিলেন। হ্যাঁ, অনেক বেশি ভীত ছিলেন। এগুলো হচ্ছে মেইনলি নুরুল হুদার বৈশিষ্ট্য। এখন দেখো, রেইনকোট গল্পে নুরুল হুদার সমস্ত ভালো লাগা চিড় খায় কখন? কি খায়? চিড় খায় কখন? এই যে ভালো লাগা চিড় খায় কখন, যখন রেইনকোট গল্পে নুরুল হুদা বাসে করে যাচ্ছিল, এবং বাসে করে যখন গেল, তখন এক সময় হলো কি বাস চালক ব্রেক কষলো। কি করলো? ব্রেক কষলো। বাস চালক যখন ব্রেক কষলো, এখন মুক্তিযুদ্ধের সময় ধরো এটা রাস্তা, হ্যাঁ এটা রাস্তা, বিভিন্ন চেকপোস্টে
পাকিস্তানি মিলিটারি বাহিনী বসে থাকতো এবং বাস থামিয়ে থামিয়ে চেক করতো যে ইয়াং মানুষজন আছে নাকি, তাদেরকে দেখে মুক্তিযোদ্ধা মনে হচ্ছে নাকি, তাহলে তাদেরকে কি করতো, ধরে নিয়ে যেত। এখন যখন নুরুল হুদা যেই বাসে ছিল, সেই বাস হঠাৎ করে কি করলো, ব্রেক কষলো, বাস চালক কি করলো, ব্রেক কষলো, তখন তুমি যদি নুরুল হুদার জায়গায় থাকতে তোমার মাথায় কি আসতো, তোমার মাথায় কিন্তু এটাই আসতো যে মনে হয় মিলিটারি চেকিং। এবং যেহেতু নুরুল হুদা অনেক ভীত মানুষ ছিল, এই জন্যই তার মনে ভালো লাগা চিড় খায়। সবাই কি বুঝতে পেরেছো এটা? তাহলে উত্তরটা কি হবে, বাস চালক যখন ব্রেক কষলো, বাস চালক যখন ব্রেক কষলো, তখন হচ্ছে নুরুল হুদার মনে কি ভালো লাগা চিড় খেলো। তারপরে প্রশ্নটা দেখো তো ভাই কি আছে। তারপরে প্রশ্ন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন? আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন? দেখো, ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন, ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন বা ফুটিয়ে তুলেছেন একই বিষয়। পাক বাহিনীর নির্যাতন, গেরিলা তৎপরতা, নুরুল হুদার দেশপ্রেম, নাকি রাজাকারের অত্যাচার? এখানে সব কয়টা বিষয়ই কিন্তু হচ্ছে আমাদের রেইনকোট গল্পে ছিল। পাক বাহিনী আমাদেরকে কিভাবে নির্যাতন করেছে, গেরিলা তৎপরতা, অর্থাৎ গেরিলা বাহিনী কাদেরকে বলা হতো, যারা হচ্ছে হুট করে কি অ্যাট এ সাডেন, হ্যাঁ অ্যাট এ সাডেন, যারা হচ্ছে যারা কি করতো, হামলা করতো এবং পালিয়ে যেত। হ্যাঁ, হিট অ্যান্ড রান টাইপের, হিট অ্যান্ড রান টাইপের যারা আক্রমণ করতো তাদেরকে বলা হতো গেরিলা বাহিনী। তাদেরকে কি বলা হতো, গেরিলা বাহিনী। তারা হচ্ছে আক্রমণ করতো পাকিস্তানি বাহিনীর উপর এবং তারা যখন তখন পালিয়ে যেত বা গা ঢাকা দিত। তাদের এটাই ছিল তাদের হচ্ছে যুদ্ধের ট্যাকটিক্স। হ্যাঁ, এই যে হিট অ্যান্ড রান, তার মানে এই যে পালিয়ে যাচ্ছে, তার মানে কিন্তু এই না যে তারা ভীত। তারা হচ্ছে যেহেতু লোক সংখ্যা অনেক কম ছিল এবং অস্ত্র শস্ত্র কম ছিল, এই হিট অ্যান্ড রান ছিল তাদের হচ্ছে যুদ্ধের ট্যাকটিক্স। বুঝতে পেরেছো? তারপর গিয়েছে নুরুল হুদার দেশপ্রেম এবং রাজাকারের অত্যাচার। এই সবগুলোই হচ্ছে কি আখতারুজ্জামান ইলিয়াস রেইনকোট গল্পে ফুটিয়ে তুলেছে। কিন্তু মেইন কোন বিষয়টা ফুটিয়ে তুলেছে? মেইনলি ফুটিয়ে তুলেছে হচ্ছে নুরুল হুদার দেশপ্রেম। যেমন কি নুরুল হুদা প্রথমে কি ছিল, একেবারেই একজন ভীত মানুষ ছিল, একেবারেই একজন ভীত মানুষ ছিল। তারপরে যেতে যেতে তার ভিতরে কি হলো, দেশপ্রেম জাগ্রত হলো, দেশপ্রেম জাগ্রত হলো। এই যে একজন ভীত মানুষ থেকে যে সবসময় গা বাঁচিয়ে চলে, সেখান থেকে এই যে দেশপ্রেম জাগ্রত হওয়াই এই যে আখতারুজ্জামান ইলিয়াস রেইনকোট গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এবং এই ফুটিয়ে তোলার যে দক্ষতা প্রকাশ পেয়েছে কার, আখতারুজ্জামান ইলিয়াসের এই দক্ষতা এই রেইনকোট গল্পে প্রকাশ পেয়েছে। তারপরে আসো দেখো, এই গেল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি আছে, রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রকৃতির বৈশিষ্ট্য? কি বলা হয়েছে, জেনারেল উইন্টার বলা হয়েছে। এখন জেনারেল উইন্টার, এই যে উইন্টার মানে শীত, উইন্টার মানে কি ভাইয়া, শীত। জেনারেল উইন্টার কোন দেশের সাথে বলা হয়েছে? এটা মেইনলি বলা হয়েছে রাশিয়ার সাথে। কিসের সাথে? রাশিয়ার সাথে। রাশিয়ায় যখন যুদ্ধ চলছিল, রাশিয়ার এক পাশ হচ্ছে পর্বত দিয়ে ঘেরা, বুঝছো, এরকম পর্বত দিয়ে ঘেরা রাশিয়ার এক পাশ, এবং এই জায়গায় সব হচ্ছে কি বরফ থাকে শীতকালে। এখন রাশিয়াতে যখন যুদ্ধ চলছিল, সেনাবাহিনী চেষ্টা করছিল হচ্ছে এই পর্বত পার হয়ে ওই পাশে রাশিয়াতে গিয়ে অ্যাটাক করবে, কিন্তু প্রতিপক্ষ যারা ছিল তারা হচ্ছে এই যে শীতের পরিবেশে যুদ্ধ করে তারা হচ্ছে অভ্যস্ত না অথবা ট্রেন না। এই জন্য এই প্রচন্ড শীতে যখন বরফের মধ্যে তারা যুদ্ধ করতে গেল, তখন তারা পরাজিত হয়। কার কাছে? রাশিয়ার কাছে পরাজিত হয়। তাহলে দেখো, রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে রাশিয়া। এবং এখানে যদি প্রশ্ন থাকতো জেনারেল উইন্টার যদি না দিয়ে হতো, যদি মনসুন যদি থাকতো, জেনারেল মনসুন অথবা কি, অথবা বর্ষা। হ্যাঁ, এই যে বর্ষাকালেই তো যুদ্ধ, একটা কথা আছে না, তোমরা হয়তো পড়েছো, বর্ষাকালে এই মনসুন থাকলে তখন হতো কি, তখন হতো বাংলাদেশ। কারণ কি, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী হেরে যাওয়ার একটা মেইন কারণ ছিল কি, এই যে প্রচন্ড বৃষ্টিপাত। কারণ পাকিস্তানের মানে পশ্চিম পাকিস্তান তৎকালীন এবং এখনকার পাকিস্তান কিন্তু হচ্ছে আমাদের দেশের থেকে টোটালি আলাদা তাদের ভৌগোলিক অবস্থা। আমাদের দেশে প্রচুর খাল বিল নদী নালা, আমরা দেখবা তোমরা যেখানেই যেতে চাও না, তোমাদের দেশের যেই প্রান্তেই বাড়ি হোক না কেন, কিছু দূর গেলেই একটা খাল পড়ে, কিছু দূর গেলেই একটা ড্রেন পড়ে, কিছু দূর গেলে একটা বাউর পড়ে। হ্যাঁ, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে অবস্থাটা ভিন্ন। তাদের ক্ষেত্রে কি, অনেক বেশি পাহাড় পর্বত আছে এবং সমতল ভূমি। হ্যাঁ, এখন যখন একটা মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে এরকম জায়গায়, ট্রেনিং দেওয়া হয়েছে কোথায়, পাকিস্তানের মতো জায়গা যেখানে সমতল ভূমি, তারা যুদ্ধ করতে এসছে এখানে যেখানে নদী নালা বেশি এবং সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন তারা এখানে গাড়ি চালাতে পারে না, কাদায় পড়ে যায়। এই বিভিন্ন কারণে
পাকিস্তানি বাহিনী তখন কি হয়, জেনারেল মনসুনে কি হয়, তারা উইক হয়ে পড়ে। এবং এই সময় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা এবং সাহসী সন্তানরা কি করলো, তাদের উপরে চেপে বসলো। এই চেপে বসার মাধ্যমেই তারা হচ্ছে তাদেরকে কি করলো, পরাজিত করলো। হ্যাঁ, এই জন্য বাংলাদেশের এই যে পাকিস্তানে যে বর্ষার সময়, আমাদের যুদ্ধের সময় যে বর্ষা হয়েছিল, এটাকে আমরা কি বলি, জেনারেল মনসুন। অথবা আখতারুজ্জামান ইলিয়াস কিন্তু এখানে একটা কথা বলেছেন, বর্ষাকালেই তো যুদ্ধ। বর্ষাকালেই তো যুদ্ধ মানে হচ্ছে পরাস্ত করার একটা মোক্ষম সুযোগ। তারপরে 5 নম্বর প্রশ্নটা দেখো তো, রেইনকোট গল্পে ঠোঁটে আর একটু হাসি বিছানো থাকে, ঠোঁটে তার একটু কি থাকে, হাসি বিছানো থাকে। কার কথা বলা হয়েছে এখানে, অধ্যক্ষের মিলিটারি পান্ডা নুরুল হুদার নাকি ইসাকের? কার? নুরুল হুদার। কার থাকে? নুরুল হুদার থাকে। একটা বিশেষ বৈশিষ্ট্যের সময় কি ছিল, ঠোঁটে তার একটু কি থাকে, কি ছিল, হাসি বিছানো ছিল। সবাই বুঝতে পেরেছ? তারপরে আসো, রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক তাৎপর্যময় হয়ে উঠেছে? রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক তাৎপর্যময় হয়ে উঠেছে? এটা একবার পড়িয়েছি না তোমাদেরকে? এই যে উত্তর হবে হচ্ছে এটা। এবং এই প্রশ্নটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। তারপরে দেখো, রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক তাৎপর্য হয়েছে? তারপরে মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা কয়বার বাসা পরিবর্তন করে? মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা কয়বার বাসা পরিবর্তন করে? প্রথমেই বলেছি নুরুল হুদা কি মানুষ ছিল, ভীত মানুষ ছিল। কি ছিল? ভীত মানুষ। এবং তার একটা শ্যালক ছিল, নাম কি? শ্যালক ছিল মিন্টু। মিন্টু হচ্ছে তাদের সাথেই থাকতো। এখন মিন্টু যখন, ধরো এই বাড়িতে 5 জন থাকে এবং আশেপাশে অনেকগুলো বাড়ি আছে, হ্যাঁ আশেপাশে অনেকগুলো বাড়ি আছে, যুদ্ধের সময় একটা ইয়াং ছেলে হুট করে নাই হয়ে গেছে, তখন এই আশেপাশে বাড়ির লোকগুলো জানতে পারবে না যে এই বাড়িতে একটা ছেলে থাকতো, সে নেই। এবং এরা কি ভাববে যে এই বাড়ি থেকে একজন যুদ্ধ করতে গেছে। এখন এই নুরুল হুদা কি ছিল, অনেক বেশি ভীত ছিল। এই জন্য যাতে আশেপাশের মানুষজন সন্দেহ করতে না পারে, আশেপাশের মানুষজন যখন সন্দেহ করতে না পারে, এই জন্য নুরুল হুদা কি করতো, বারবার বাড়ি চেঞ্জ করতো। বাড়িটা কয়বার চেঞ্জ করেছিল? বাড়িটা চেঞ্জ করেছিল টোটাল 4 বার। কয়বার ভাইয়া? মুক্তিযুদ্ধ 9 মাসের ভিতরে সে বাড়ি টোটাল চেঞ্জ করছিল কয়বার? 4 বার। তাহলে বুঝতে পেরেছো সে কি পরিমাণ ভীত ছিল। আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিল? বলো দেখি। আব্দুস সাত্তার মৃধা, আব্দুস সাত্তার মৃধা কে? আব্দুস সাত্তার মৃধা হচ্ছে আমাদের নুরুল হুদার কলিগ। নুরুল হুদার কি? আব্দুস সাত্তার মৃধা হচ্ছে নুরুল হুদার কলিগ ছিলেন, ঢাকা কলেজের শিক্ষক ছিলেন। এখন তিনি কোন বিষয়ের শিক্ষক ছিলেন? ছিলেন হচ্ছে জিওগ্রাফি বিভাগ বা জিওগ্রাফি বিষয়ের শিক্ষক তিনি ছিলেন। ঠিক আছে। তারপরে দেখো, রেইনকোট গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? রেইনকোট গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? এখন কথা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতা দেখিয়েছেন বা কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন অথবা কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে, উত্তরগুলো সব সেম হবে। হবে কি? নুরুল হুদার দেশপ্রেম। তাহলে কি কি বললাম? আখতারুজ্জামান ইলিয়াস কোন বিষয়টি ফুটিয়ে তোলা দক্ষতা দেখিয়েছেন, কোন বিষয় ফুটিয়ে তুলেছেন, অথবা রেইনকোট গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে, এগুলো সব উত্তর কি হবে? সেম হবে। উত্তর কি হবে? নুরুল হুদার দেশপ্রেম। ঠিক আছে। তারপরে দেখো, নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন? কি থাকতে হয়? এক্সট্রা তটস্থ। তটস্থ অর্থাৎ কি? তটস্থ অর্থ হচ্ছে সতর্ক। হ্যাঁ, অর্থ কি? সতর্ক। তটস্থ কেন থাকতে হয়? পাকিস্তানি বাহিনীর ভয়ে, প্রিন্সিপালের ভয়ে, আসমার ভয়ে, মিন্টুর জন্য। এই যে মিন্টুর জন্য। মিন্টু কে ছিল? মিন্টু ছিল হচ্ছে এই যে নুরুল হুদার শ্যালক। মিন্টু ছিল হচ্ছে নুরুল হুদার কে? শ্যালক। এখন এই যে তটস্থ কেন থাকতো মিন্টুর জন্য? মিন্টু যখন মুক্তিযুদ্ধ করতে যায়, সে যখন মুক্তিযুদ্ধ হিসেবে যায়, এখন এটা তো আশেপাশের লোকজন জানতো না। এখন নুরুল হুদা যেহেতু একজন ভীত মানুষ ছিল, সে ভাবতো এই যে তার শ্যালকের জন্য, যেহেতু সে যুদ্ধে গিয়েছে, এই শ্যালকের জন্য হচ্ছে আমার বাড়িতে কি করতে পারে? অ্যাটাক করতে পারে। ঠিক আছে। কারা অ্যাটাক করতে পারে? পাকিস্তানি হানাদার বাহিনী অ্যাটাক করতে পারে। এই জন্যই সে কি থাকতো? এক্সট্রা তটস্থ থাকতো। তারপরে দেখো, নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন? মিন্টুর জন্য। তারপরে আসি, সরি হি ইজ নট এ প্রফেসর উক্তিটি কে বলেছেন? হি ইজ নট এ প্রফেসর উক্তিটি কে বলেছেন? ডক্টর আফাজ আহমেদ বলেছে। দেখো, নুরুল হুদাকে প্রথম প্রফেসর বলা হয়েছিল। কি বলা হয়েছিল? প্রফেসর বলা হয়েছে, প্রফেসর বলা হয়েছিল। কিন্তু পরে তিনি আবার কারেকশন করে বলে কি, সরি হি ইজ নট এ প্রফেসর। ঠিক আছে। কারণ কি, নুরুল হুদা ছিলেন হচ্ছে একজন লেকচারার। নুরুল হুদা কি ছিলেন? লেকচারার ছিলেন। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আপনি তো অন্যান্য দিন আমাদেরকে খুব ভাবে পড়ান, মানে খুব দ্রুত পড়ান, আজকে কেন এত ধীরে ধীরে পড়াচ্ছেন? কারণ হচ্ছে এই গল্পটা,
এই গল্পটা হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট এবং অনেক বেশি কঠিন এবং অনেক খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে। এই জন্য তোমাদেরকে আমি প্রত্যেকটা প্রশ্নর শেষে কি আছে এবং আগে কি আছে এই দুটা মিলিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, যাতে তোমরা একটা প্রশ্ন দেখলেই তোমরা যাতে ওই ঘটনাটাই বুঝতে পারো, ঠিক আছে? তারপরে দেখো, মিলিটারি নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন? মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন? মুক্তিযুদ্ধে সহযোগিতা করায়। নুরুল হুদা কি মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল? প্রথম দিকে করে নাই। মিসক্রিয়েন্ট বলে মনে করায় তাকে, মিসক্রিয়েন্ট বলে মনে করায় না, মিসক্রিয়েন্ট তাকে মনে করে নাই। মিন্টু তার শ্যালক মনে করায় না, এটাও হবে না। উত্তর কি হবে? মিসক্রিয়েন্টরা তার নাম বলায়। মিসক্রিয়েন্টরা কি করছিল? নুরুল হুদার নাম বলেছিল। কার নাম বলেছিল? নুরুল হুদার নাম বলেছিল। এই জন্যই কি মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায়। তারপরে রেইনকোট গল্পে নুরুল হুদাকে বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য কোন দিকে তাকাতে হয়? আমি একটা বলছিলাম না যে হ্যাঁ এখানে প্রশ্ন কিন্তু অনেক কঠিন আসে। ধরো এই একটা জায়গা, এখান থেকে তুমি বাসের জন্য এইদিকে তাকাবা নাকি এইদিকে তাকাবা নাকি এইদিকে তাকাবা নাকি এইদিকে তাকাবা। হ্যাঁ, ধরো এই জায়গায় নুরুল হুদা সাহেব আছেন, কারণ এইটাও এই প্রশ্নও দেখো এসছে। রেইনকোট গল্পে নুরুল হুদাকে বাস স্ট্যান্ডে পৌঁছে কোন দিকে তাকাতে হয়? কিসের জন্য? বাসের জন্য কোন দিকে তাকাতে হয়? উত্তর কি হবে? উত্তর হবে উত্তর দিকে তাকাতে হয়। কি হবে ভাইয়া? উত্তর দিকে তাকাতে হয়। বা মিলিটারি মানে এই গল্পে, রেইনকোট গল্পে নুরুল হুদা বাসে ওঠার জন্য তার বাসা থেকে কিছুটা হেঁটে যেতে হয় ফুটপাথ দিয়ে, যাওয়ার পরে এক জায়গায় দাঁড়াতে হয়। এবং এখানে বাস ধরো একদিক থেকে আসছে, ওই দিকে তাকানোর জন্য নুরুল হুদাকে কোন দিকে তাকাতে হয়? উত্তর দিকে তাকাতে হয়। কোন দিকে ভাইয়া? উত্তর দিকে তাকাতে হয়। এই প্রশ্ন হচ্ছে পরীক্ষায় এসছে। তাহলে কি তোমরা এবার বুঝতে পারছো যে এই গল্পটা থেকে কি পরিমাণ খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে? তারপরে দেখো, রেইনকোট গল্পে অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। কি বন্ধ ভাইয়া? ফুটফাট। ফুটফাট বন্ধ। বাক্যটিতে ফুটফাট শব্দটি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? ফুটফাট শব্দটি নিম্নের কোনটির সাথে? ফুটফাট। ফুটফাট অর্থকে ঠাস ঠুস করে ফাটাকে বুঝিয়েছে এখানে। হ্যাঁ, এখন দেখো, বন্দুকগুলি হবে, বারুদগুলো হবে, বৃষ্টি বাদল প্রথমেই হবে না, কারণ ফুটপাত দিয়ে এখানে গুলিগালাকে বুঝিয়েছে, ঠিক আছে? এখন দেখো, উত্তর হচ্ছে বন্দুক এবং বারুদ। উত্তর কি হবে? বন্দুক এবং বারুদ। বন্দুকগুলি এবং বারুদগুলা এই দুইটা হবে না, উত্তর হবে কোনটা? বন্দুক এবং বারুদ, ঠিক আছে? তারপরে আসি, রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়ে দিয়েছিল? রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়ে দিয়েছিল? বাড়ি ছেড়ে দিয়েছিল কারণ কি? বাড়ি ছেড়ে দিয়েছিল হচ্ছে সে যুদ্ধে যাওয়ার জন্য। কিসে? যুদ্ধে যাওয়ার জন্য। মিন্টু বাড়ি ছেড়ে দিয়েছিল কি জন্য ভাইয়া? যুদ্ধে যাওয়ার জন্য। কি জন্য? যুদ্ধে যাওয়ার জন্য। এবং কবে বাড়ি ছেড়ে দিয়েছিল? 23 জুন। এটা হচ্ছে পিওর জ্ঞানমূলক। এই প্রশ্নটা কিন্তু পিওর জ্ঞানমূলক একটা প্রশ্ন। হ্যাঁ, জ্ঞানমূলক একটা প্রশ্ন, জ্ঞানমূলক একটা প্রশ্ন, এবং এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে এসেছে। তাহলে রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়ে দিয়েছিল ভাইয়া? 23 জুন সে বাড়ি ছেড়ে দিয়েছিল। কিসের জন্য? যুদ্ধে যাওয়ার জন্য। তারপর দেখো, ভোর রাত থেকে বৃষ্টি কোন রচনার শুরুতেই উল্লেখিত আছে? ভোর রাত থেকে বৃষ্টি, এটা কোন রচনার শুরুতেই উল্লেখিত আছে? এটা রেইনকোট থেকে আছে, কারণ গল্পটা শুরুতেই হয়েছিল আমাদের এদিকে, ভোর রাত থেকে বৃষ্টি। এটা কে বলেছিল? এটা কার মুখে বলা? এটা হচ্ছে বলা হচ্ছে নুরুল হুদার মুখে বলা। কার মুখে? নুরুল হুদার মুখে বলা হয়েছিল। তারপরে আসি, দেখো, নুরুল হুদার সমস্ত ভালো লাগাটা চিড় খায় কখন? এই প্রশ্নটা আগে একবার এসছে। নুরুল হুদা সমস্ত ভালো লাগাটা চিড় খায় কখন? যখন সে বাসে ছিল এবং বাস ড্রাইভার কি করলো? ব্রেক করলো, তখন হচ্ছে তার সমস্ত ভালো লাগা চিড় খেয়ে যায়। তারপরে আসি, রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদা সাহসী হয়ে ওঠার মূল কারণ কি? অর্থাৎ কি রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার কারণ কি? গেরিলাদের সঙ্গে আতাত? না, এটা হবে না। গেরিলাদের সঙ্গে তার আতাত ছিল না। কুলিদের আস্তানা চেনা? এটাও হবে না। এখানে কুলি কারা? কুলি হিসাবে যারা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল তারা। সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম? হ্যাঁ, এটা হতে পারে। মিসক্রিয়েন্টদের ঠিকানা জানা? এটাও হবে না। উত্তর হবে কি? সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। দেখো, এই গল্পে আখতারুজ্জামান ইলিয়াস বুঝিয়েছেন রেইনকোট থেকে। কি থেকে ভাইয়া? রেইনকোট থেকে এই যে আখতারুজ্জামান ইলিয়াসের ভিতরে এক ধরনের উষ্ণতা এবং দেশপ্রেম সঞ্চার হয়, এবং এর মাধ্যমেই রেইনকোট গল্পের যে নায়ক নুরুল হুদা, যে কিনা খুবই ভীত ছিল, সে এক সময় গিয়ে কি হয়ে যায়? দেশপ্রেমিক হয়ে যায়। তাহলে উত্তর কি হবে? সঞ্চারিত উষ্ণতা এবং দেশপ্রেম। প্রশ্নটা কিন্তু অনুধাবনমূলক এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা অনুধাবনমূলক এবং খুবই কি গুরুত্বপূর্ণ। যে 3 স্টার দিয়ে রেখে দিলাম, তোমাদের এবার পরীক্ষায় চলেও আসতে পারে, ঠিক আছে? তারপরে আসি,
রেইনকোট গল্পে কার জন্য নুরুলহুদাকে এক্সট্রা তদস্থ থাকতে হয়? এই প্রশ্ন আগে একবার এসছে, উত্তর হবে হচ্ছে কি মিন্টুর জন্য, কারণ মিন্টু হচ্ছে মুক্তিযুদ্ধ করতে গিয়েছে এবং মিন্টু কে ছিল? তার শ্যালক। এবং মিন্টু থাকতো কোথায়? মিন্টু থাকতো হচ্ছে নুরুলহুদার বাড়িতেই, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, মাহির সামান্য কেরানি হলেও দুর্নীতিবাজ বড় ভাই অহিরের টাকায় যে আজ বাড়ি গাড়ির মালিক বনে গেছে। এখন কি মাহির হচ্ছে সামান্য কেরানি, মাহির কি ভাইয়া? সামান্য কেরানি হলেও দুর্নীতিবাজ বড় ভাই অহিরের টাকায় সে আজ বাড়ি গাড়ির মালিক বনে গেছে। তাহলে এখানে মিল আছে কার সাথে? ইসাক মিয়া না, ইসাক মিয়ার সাথে মিল নাই। ইসাক মিয়া এমনিতে চাটুকার স্বভাবের ছিল, ইসাক মিয়াকে পিয়ন ছিল। কে ছিল ভাইয়া? ইসাক মিয়া ছিল হচ্ছে পিয়ন। হ্যাঁ, এখন দেখো ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, এটা হতে পারে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর নাকি ডক্টর আফাজ? ডক্টর আফাজউদ্দিনও হবে না। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, কারণ ইনি কি করতো? ওই যে রাজাকার যত মানুষের সাথে তার আঘাত ছিল সেখান থেকে প্রচুর ফার্নিচার, গাড়ি বাড়ি, এসি এগুলো নিয়ে এসে নিজের বাড়িতে ঢিবি করতো, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? তারপর দেখো পারিবারিক প্রবন্ধটি রচয়িতাকে, এটা জ্ঞানমূলক প্রশ্ন। ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়। ভূদেবচন্দ্র কি? মুখোপাধ্যায়। পারিবারিক প্রবন্ধটি রচয়িতাকে। তারপরে দেখো নুরুলহুদার মৌনতা মিলিটারিদের মধ্যে কোন বিশ্বাস সৃষ্টিতে সাহায্য করে? মৌনতা অর্থ কি ভাইয়া? বলো তো দেখি তোমরা, মৌনতা অর্থ কি? মৌনতা অর্থটা কি? মৌনতা অর্থ কি? মৌনতা অর্থ হচ্ছে চুপ থাকা। কি? মৌনতা অর্থ চুপ থাকা, চুপ। যখন তোমাকে কোনো কেউ কিছু জিজ্ঞেস করে, এই এটা বলো, এই এটা বলো না কেন, এই এটা বল, যখন তোমাকে ইন্টারোগেট করে তখন তুমি যখন চুপ থাকবা, কথার কথা। ধরো তুমি আমাকে জিজ্ঞেস করছো, ভাই আপনি এটা আমাকে কম নাম্বার দিয়েছেন কেন? আপনি এটা আমার সাথে ইনজাস্টিস করছেন, আপনার আমার প্রতি আপনার রাগ ছিল এই জন্য করছেন। আমি যদি তুমি তোমার উপর চুপ করে থাকি কোনো উত্তর না দিয়ে, তুমি কিন্তু মনে করবা যে আসলে হ্যাঁ ভাই তার নিজের রাগ থেকে এই কাজটা করছে। কিন্তু যখন আমি কিছু বলবো তখন কিন্তু এটা হবে না, ঠিক আছে? তো এখন দেখো মিলিটারিদের নুরুলহুদার মৌনতা মিলিটারিদের মনে কোন কোন বিশ্বাস সৃষ্টিতে সাহায্য করে? সে দুষ্কৃতকারীদের সক্রিয় সদস্য, মারা গেলেও সে সত্য প্রকাশ করবে না, ভয়ে তার বাকরুদ্ধ হয়ে গেছে, অস্বীকার করার সৎসাহস তার নেই। এটা হবে না। ভয়ে তার বাকরুদ্ধ হয়ে গেছে, এটাও হবে না। মারা গেলেও সে সত্য প্রকাশ করবে না। উত্তর হবে কি? সে দুষ্কৃতকারীদের সক্রিয় সদস্য। এখন দেখো এই দুষ্ক্রিয়কারী বা মিসক্রিয়েন্ট কাদেরকে বলা হয়? পাকিস্তানি সেনাবাহিনীদের মতে অথবা রাজাকারদের মতে বাংলাদেশের যে গেইলা বাহিনী ছিল এবং যে মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে মিসক্রিয়েন্ট অথবা দুষ্কৃতিকারী বলা হতো, ঠিক আছে? সবাইকে বুঝতে পেরেছো? মিসক্রিয়েন্ট অথবা দুষ্কৃতকারী বলা হতো। তারপর দেখো প্রিন্সিপালের পিয়ন কবে থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে? প্রিন্সিপালের পিয়নকে ইসাক। প্রিন্সিপালের পিয়নকে ভাইয়া ইসাক। এখন যদি প্রশ্ন আসে যে ইসাক কবে থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে, এখন ইসাক কবে থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে এবং পিয়ন কবে থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে, উত্তর কি ভিন্ন হবে না এক হবে? উত্তর সেম হবে কিন্তু। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে এপ্রিল থেকে। এপ্রিল থেকে ইসাক অথবা প্রিন্সিপালের পিয়ন একই মানুষ, তারা কি করছে? বাংলা বলা ছেড়ে দিয়েছে। এবং কেন দিয়েছিল? বাংলা বলা ছেড়ে দিয়ে তারা কি করছিল? উর্দু বলা শুরু করছে। কি করছে? উর্দু বলা শুরু করছে। এবং এটা বলা শুরু করছে কারণ কি? পাকিস্তানিদের কাছে তারা একটা সফট কর্নার তৈরি করার জন্য। কি করার জন্য? একটা সফট কর্নার তৈরি করার জন্য। তারপরে আসো নুরুলহুদাকে তলব করা হয় কেন? নুরুলহুদাকে তলব করা হয় কেন? দেখো তলব অর্থ কি ভাইয়া? তলব অর্থ ডাকা। তলব অর্থ কি? ওহো, তলব অর্থ হচ্ছে ডাকা, ঠিক আছে? তলব অর্থ কি ভাইয়া? ডাকা বা ডেকে পাঠানো। গ্যাংয়ের সদস্য সন্দেহে মুক্তিযোদ্ধার স্বজন বলে প্রিন্সিপালের অভিযোগে কমান্ডারের নির্দেশে। উত্তর কি হবে? গ্যাংয়ের সদস্য সন্দেহে। গ্যাংয়ের কি? সদস্য সন্দেহে। প্রিন্সিপালের অভিযোগে না, প্রিন্সিপালের অভিযোগে হবে না, মুক্তিযুদ্ধের স্বজন বলে এটা কেউই জানতোই না, কমান্ডারের নির্দেশে না। উত্তর সবাই ভাবতো কি নুরুলহুদা হচ্ছে একজন গ্যাংয়ের সদস্য, ঠিক আছে? কি নুরুলহুদাকে কি ভাবতো? একজন গ্যাংয়ের সদস্য ভাবতো। তারপরে দেখো মিরপুরে বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল। মিরপুরের বিল দিয়া অর্থাৎ কি বিল বলতে কি বোঝানো হয়েছে? বিল বলতে একটা বড় জলাধার বোঝানো হয়েছে এবং সেখান থেকে ধরো মিরপুরের বিল দিয়ে 2 নৌকা বোঝাই করে আসছিল। আর এই কথাটা কে বলেছে? তাই তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছি উক্তি আসবে, তারিখ আসবে এবং বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন আসবে। দেখো 2 নৌকা বোঝাই করা আইছিল, বোঝাই কইরা আইছিল। রেইনকোট গল্পে উক্তিটি কার? কি চেয়েছে ভাইয়া? উক্তিটি কার? কলেজের শিক্ষকের? না, এটা হবে না। বাস চালকের? না। আসমার? না, আসমা এই বিষয়ে কোনো কথাই বলে না। উত্তর হবে হচ্ছে দোকানদারের। উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে দোকানদারের। যখন বাসের জন্য অপেক্ষা করতো
নুরুল হুদা তখন হচ্ছে দোকানদার এই কথাটা বলেছিল কি, মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আসিয়াছে। এখন 2 নৌকা বোঝাই করে কি আসিয়াছে বলো তো দেখি, কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে 2 নৌকা বোঝাই করে কি আসিয়াছে। 2 নৌকা যে বোঝাই করে আসলো, কি নিয়ে আসছিল তারা? ফার্নিচার নিয়ে আসছিল, গাড়ি বাড়ি, নাকি কি নিয়ে আসছিল? রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? কাঁপতে থাকে কেন? রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? কি হবে, কাঁপতে থাকে কেন বলো তো দেখি? আঘাতের ভয়ে, আঘাতের যন্ত্রণায়, দেশপ্রেমের উত্তেজনায়, পারিবারিক চিন্তায়। পারিবারিক চিন্তা হবে না, পারিবারিক চিন্তা হবে না, আঘাতের ভয় এটাও হবে না, আঘাতের যন্ত্রণায় এটাও হবে না। উত্তর কি হবে? দেশপ্রেমের উত্তেজনায়। কি হবে ভাইয়া? দেশপ্রেমের উত্তেজনায়। তারপর দেখো, মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়েছে? মিলিটারির চাবুকের আঘাত, কার চাবুকের আঘাত ভাইয়া? মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়েছে? এখন তাকে চাবুকের আঘাত কখন করেছিল? যখন তাকে দুষ্কৃতকারীর সদস্য হিসেবে ধরে নেওয়া যায় এবং তাকে ঝুলিয়ে পিটানো শুরু করা হয়, তখন তাকে কি দিয়ে মারা হয়? চাবুক দিয়ে মারা হয়। কি দিয়ে মারা হয় ভাইয়া? চাবুক দিয়ে মারা হয়। এবং এই চাবুকের আঘাত নুরুল হুদার কাছে এক পর্যায়ে কি মনে হয়? অসহ্য যন্ত্রণা। হ্যাঁ, চাবুক দিয়ে মারলে এটা কিন্তু স্বাভাবিক যে অসহ্য যন্ত্রণা হবে, কিন্তু নুরুল হুদার কি এটা মনে হয়েছিল? হয়নি। তারপর কি অসহ্য অত্যাচার? না, এটাও হবে না। অমানবিক অত্যাচার? এটাও হবে না। তাহলে উত্তরটা কোনটা হবে ভাইয়া? উত্তর হবে স্রেফ উৎপাত। কি ভাইয়া? স্রেফ উৎপাত মনে হয়েছিল কার কাছে? নুরুল হুদার কাছে। যখন হচ্ছে তাকে ঝুলিয়ে পিটানো শুরু করছে এবং বিভিন্ন প্রশ্ন করা শুরু করছে, তখন নুরুল হুদা কি ছিল? চুপ করেছিল, ঝিম মেরেছিল। এবং তার কাছে চাবুকের আঘাতগুলো কেমন মনে হচ্ছিল? মনে হচ্ছিল যে স্রেফ একটা উৎপাত করছে, মানে তাকে যে এত নির্যাতন করছে তার কাছে নিজেকে মনে হচ্ছে না সে নির্যাতিত হচ্ছে, জাস্ট একটু উৎপাত করা বা বিরক্ত করা, এরকম একটা ফিল হচ্ছিল। ঠিক আছে, তারপর দেখো, রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? এই প্রশ্নটা আগে একবার তোমাদেরকে বলেছি আমি। নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিল? কেমিস্ট্রি বা রসায়ন। কেমিস্ট্রি বা কি ভাইয়া? রসায়ন। নুরুল হুদা কি ছিল? কেমিস্ট্রি বা রসায়নের লেকচারার ছিলেন। হ্যাঁ, কি ছিল? লেকচারার ছিলেন। এখন তোমরা বলো তো দেখি, ইনি কোন কলেজের টিচার ছিল? কোন কলেজের টিচার ছিল? নুরুল হুদা ছিল হচ্ছে ঢাকা কলেজের টিচার। কোথায় ভাইয়া? ঢাকা কলেজের টিচার ছিল। ঢাকা কলেজের টিচার ছিল। এবং তাকে যখন প্রফেসর বলা হয়, তাকে একবার কি স্লিপ অফ টাং প্রফেসর বলেছিল, এবং ডক্টর আফাজউদ্দিন প্রিন্সিপাল কি বলেছিল? সরি হি ইজ নট প্রফেসর। তাহলে সরি হি ইজ নট প্রফেসর এটা কার উক্তি? এই উক্তিটা হচ্ছে কি প্রিন্সিপালের উক্তি। ঠিক আছে, তারপরে প্রশ্ন, রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? রেইনকোট গল্পে রাশিয়ায় কি বলা হয়েছে? রাশিয়াতে বলা হয়েছে জেনারেল উইন্টার। জেনারেল কি বলা হয়েছে? উইন্টার, জেনারেল উইন্টার। এবং বাংলাদেশের ক্ষেত্রে কি বলা হয়েছে? বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে জেনারেল মনসুন। কি বলা হয়েছে? মনসুন বলা হয়েছে, জেনারেল মনসুন বলা হয়েছে। এই যে দুইটা তুলনা কেন করা হয়েছে? রাশিয়ায় প্রচুর কি পড়ে? শীত পড়ে। এবং বাংলাদেশে কি হয়? প্রচুর বৃষ্টিপাত। এটা কি জন্য হয়? সামরিক শক্তির জন্য হয়? না। ভৌগোলিক অবস্থানের জন্য হয়? নাকি বন্ধু রাষ্ট্র হিসেবে হয়? এই দুইটা তো হবেই না। তাহলে এই দুইটার ভিতর কোনটা উত্তর হবে বলো দেখি? এই দুইটার ভিতর উত্তর হবে মৌসুমী জলবায়ু। কারণ কি, এই যে শীতকালে শীত পড়ছে এটাও মৌসুমী কারণে হচ্ছে, এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এটাও কিসের জন্য হচ্ছে? মৌসুমী জলবায়ুর কারণেই হচ্ছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো আমার কথা? সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? তারপর দেখো, রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি ছিল? রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি ছিল? নুরুল হুদা ছিল? না। আফাজ আহমেদ ছিল? না। আব্দুল সাত্তার মির্জা ছিল? না। উত্তর কি হবে? আকবর মজিদ। আফাজ আহমেদ কে ছিলেন? প্রিন্সিপাল ছিলেন। এবং নুরুল হুদা কি ছিলেন? রসায়নের প্রফেসর ছিলেন। আব্দুল সাত্তার মির্জাটা আমার মনে পড়ছে না। উত্তর কি হবে? আকবর সাজিদ হবে। উত্তর কি হবে ভাইয়া? আকবর সাজিদ। এখন দেখো, তোমাদেরকে বলি, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিই। এইচএসসি পরীক্ষা জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু। এইচএসসি পরীক্ষা কবে শুরু ভাইয়া? জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু। এইচএসসি 26 জুলাই মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু, মানে ঈদ শেষ পরীক্ষা শুরু, সময় খুব বেশি নাই। এবং এই জুলাইয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের কি ডিইউ অ্যাডমিশন। এখন থেকে যদি ভাইয়া ভালো করে পড়াশোনা না করো, এই এইচএসসি পরীক্ষাও খারাপ হবে, ডিইউতে চান্সও হবে না। বুঝতে পেরেছো আমার কথা? আমি একটু রুট ভাবেই বললাম। এই জন্য তোমাদের এখন থেকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। নিয়মিত পড়াশোনা করো, বাইরে যাওয়া কমিয়ে দাও, ফোন দেখা বাদ দাও।
বাবা মায়ের দিকে তাকাও এবং নিজের খেয়াল রাখো, কারণ ভাই নিজের খেয়াল না রেখে যদি পড়াশোনা করতে যাও তাহলে কিন্তু শরীর আবার খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হলে তোমরা পরীক্ষা ভালো করে দিতে পারবে না। এখন ভালোভাবে এইচএসসি পরীক্ষা দিতে হলে এখন কি করতে হবে, সব রিভিশন দিতে হবে। কিভাবে রিভিশন দিবা, কি করবা না করবা সবই হচ্ছে আমরা ফ্রিতে বলে দিচ্ছি তোমাদের। ইভেন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানেও তোমাদের নিয়মিত কি যাচ্ছে, মেসেজ, নোটিশ এবং তোমাদের যত ম্যাটেরিয়াল আছে সব এখানে যাচ্ছে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এবং ডিউ অ্যাডমিশনের জন্য আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ চালু আছে। তোমাদের যাদের ইচ্ছা, তোমাদের মনে হয় যে ফরহাদ ভাই ঠিকঠাক পড়াতে পারে, খালিদ ভাই ঠিকঠাক পড়াতে পারে, তোমরা অবশ্যই ভর্তি হতে পারো, তোমাদের কোনো জোরাজুরি নাই। কিন্তু এখানে প্রায় অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং কোর্স ফিও কিন্তু এখনো পর্যন্ত অনেক কম রাখা হয়েছে। এবং দেখো এইচএসসি 27 যারো, এইচএসসি 27 হচ্ছে তোমরা আরো বিপদে আছো ভাইয়া। এইচএসসি 27 তোমরা আরো বিপদে আছো, কারণ তোমরা হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশনের মাঝে কোনো গ্যাপ পাবে না। এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশনের মাঝে কোনো গ্যাপ পাবে না। এবং তোমাদের ধারণা করা হচ্ছে এই বছরের শেষেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য তোমাদের এখন থেকে খুব ভালো প্রিপারেশন নিতে হবে। কি করতে হবে? এখন থেকে খুব ভালো প্রিপারেশন নিতে হবে। এখন সিআরডিএমি থেকে ইবিআই কোর্স চলছে। কি চলছে? ইবিআই কোর্স চলছে, যেখানে টোটাল হচ্ছে 500 মার্কের কমপ্লিট প্রস্তুতি হবে। 500 মার্কের একদম কমপ্লিট প্রস্তুতি তোমরা নিতে পারবা। এবং এখান থেকে যদি তোমরা প্রিপারেশন নাও, আমি এনশিওর করবো, আমি বাংলা পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা দুইটা মিলিয়ে 180-র বেশি মার্ক তোমরা বাংলায় তুলতে পারবা, ঠিক আছে? বাংলায় তোমরা ক্লাস পাবো প্রায় 70 অথবা 70+ তোমরা ক্লাস পাবো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে। এখনো যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এবং তারপরে প্রশ্ন দেখো, কারণ এইগুলো তোমরা যদি আগে থেকে প্রস্তুতি না নাও ভাইয়া, এইচএসসি 27 এবং 26 দুজনকেই বলে, তোমরা শেষ মুহূর্তে গিয়ে মনে হবে না পড়ি, তখন কোর্স ফি বেশি দিয়েও তোমরা ভর্তি হতে যাও। কিন্তু সমস্যাটা হয় কি জানো, কোর্স ফি কম বেশি সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমার পড়ানোর ধাঁচ এক, আমার সবকিছুই সেম, কিন্তু লাস্ট মোমেন্টে এসে আমাদের অনেক বেশি দ্রুত পড়াতে হয়। এটা তোমার জন্য সমস্যা, আমার জন্য সমস্যা। কারণ তুমি যখন যেই পড়াটা 2 বছরে পড়ছো এবং যেই পড়াটা 2 দিনে পড়ছো, সেই পড়া কখনোই সেম হয় না। এই জন্য তোমাদের ভাইয়া হিসাবে আমি বললাম, আগে থেকে সতর্ক করলাম, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এখন দেখো নুরুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গেছিল? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রিন্সিপালের ষড়যন্ত্রে রেইনকোটে পড়াই। উত্তর কি হবে? মুক্তিযোদ্ধাদের সাথে ভালো সম্পর্ক থাকে। উত্তর কি হবে ভাইয়া? মুক্তিযোদ্ধাদের সাথে কি থাকা? ভালো সম্পর্ক থাকায়। তারপর দেখো রাষ্ট্রভাষা বাংলা চাই কথাটিতে বাঙালি কোন বিষয়টি ফুটে উঠেছে? রাষ্ট্রভাষা বাংলা চাই। কি চাই? রাষ্ট্রভাষা বাংলা চাই। এটা কোন বিষয়টি ফুটে উঠেছে বলো তো দেখি? এখানে ফুটে উঠেছে মেইনলি কি? মাতৃভাষা প্রেম। মাতৃভাষা কি ছিল আমাদের? বাংলা। এবং এখান থেকে রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং আমরা 1952 সালে একটা ভাষা আন্দোলন করেছিলাম। এটা কি থেকে হয়েছিল? মাতৃভাষা প্রেম থেকে হয়েছিল। তারপর দেখো মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? দেখো এই মিসক্রিয়েন্ট কথাটা হচ্ছে পাকিস্তানিরা বলতো কাদেরকে? পাকিস্তানিরা এই কথাটা বলতো হচ্ছে ফ্রিডম ফাইটার্সদেরকে বলতো। ফ্রিডম ফাইটার্সকে বলতো। কারণ কি, এই পাকিস্তান তখন কি রাষ্ট্র ছিল এবং তারা হচ্ছে এই যে আমাদের যত মুক্তিযোদ্ধা ছিল, বাংলাদেশের যত মুক্তিকামী জনতা ছিল, তাদেরকে কি বলতো? মিসক্রিয়েন্ট বলতো। তাহলে মিসক্রিয়েন্ট কাদেরকে বোঝানো হতো ভাই? দেখো তো, পাক বাহিনীকে না, মিত্র বাহিনীকে না, শান্তি বাহিনীকে না, উত্তর কি হবে? মুক্তিফৌজকে বোঝানো হতো। কাকে বোঝানো হতো? মুক্তিফৌজকে মিসক্রিয়েন্ট বলা হতো। তারপরে আসি, দেখো রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে? রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে? আব্দুস সাত্তার না, আকবর সাজিদ না, আফাজ আহমেদ না, ইসাক মিয়া। উত্তর কি হবে? ইসাক মিয়া এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে। এবং এটা ইসাক মিয়া কে ছিল? ইসাক মিয়া ছিল হচ্ছে প্রিন্সিপালের পিয়ন। কে ছিল? প্রিন্সিপালের পিয়ন ছিল। ইসাক মিয়া কে ছিল ভাইয়া? প্রিন্সিপালের পিয়ন ছিল। প্রিন্সিপালের কি ছিল? পিয়ন ছিল। তারপরে দেখো রেইনকোট গল্পে কে, এটা তো পড়লাম। তারপর ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে বুঝিয়েছেন কে? ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের শরীরের কাঁটা কি ছিল বলো দেখি? পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে সেগুলো হচ্ছে কি? শহীদ মিনার। পাকিস্তানের শরীরের কাঁটা কি ছিল? শহীদ মিনার। গেরিলা না, মিসক্রিয়েন্ট না, জেনারেল না। এখন দেখো পাকিস্তানের শরীরের কাঁটা কেন বলা হয়? 1952 সালে আমরা কি করি? ভাষা আন্দোলন করি। আমাদের মাতৃভাষা কিসের দাবিতে?
বাংলার দাবিতে। কিসের দাবিতে ভাইয়া? বাংলার দাবিতে। এবং এই আন্দোলনে আমাদেরকে অনেক ভাই শহীদ হয় এবং তাদের স্মরণে কি করা হয়? শহীদ মিনার করা হয়। কি করা হয়? শহীদ মিনার করা হয়। এবং এই শহীদ মিনার তাহলে কিসের প্রতীক বহন করে? 52 ভাষা আন্দোলন এবং আমাদের শহীদদের প্রতীক বহন করে। এবং এই ভাষা আন্দোলনে কারা হেরে গিয়েছিল? হেরে গিয়েছিল কারা? পাকিস্তানিরা হেরে গিয়েছিল। এই জন্যই পাকিস্তানদের শরীরের কাঁটা বলা হয় কাকে? শহীদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়ে থাকে। এইটুকু বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো, রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হচ্ছে। আনঅথরাইজড মানে কি? যেটা হচ্ছে সরকার অনুমোদন দেয় নাই। কাই অনুমোদন দেয় নাই? সরকার অনুমোদন দেয় নাই এমন। সরকার যারা হচ্ছে অথরাইজ করে নাই বা অনুমোদন দেয় নাই এমন। অনুমোদন দেয়নি। আনঅথরাইজড মানে হচ্ছে সরকার অনুমোদন দেয়নি বা কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই। এখন রেইনকোট গল্পে এই আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে কি বোঝানো হয়েছে? আনঅথরাইজড কনস্ট্রাকশন কারা বলতো? পাকিস্তানিরা বলতো। পাকিস্তানিরা বলতো আনঅথরাইজড কনস্ট্রাকশন। এবং এই আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে কি কি বোঝানো হয়েছিল? কলেজ কম্পাউন্ড না। জিমনেশিয়ামকে বোঝানো হতো? জিমনেশিয়ামকেও বোঝানো হতো না। স্মৃতিসৌধকে বোঝানো হতো না। বোঝানো হতো কাকে? শহীদ মিনারকে বলা হতো আনঅথরাইজড কম্পাউন্ড। কারণ কি? তখনও পশ্চিম পাকিস্তান কি পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশকে শাসন এবং শোষণ করছিল। এবং 1952 সালে ভাষা আন্দোলনের স্মৃতি হিসেবে যে শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয় সেটার কখনোই সাপোর্ট তারা করে নাই। এই জন্যই শহীদ মিনারকে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতো কারা? পাকিস্তান সরকার অথবা পাকিস্তানি বাহিনী আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতো। রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে শহীদ মিনারকে বোঝানো হয়েছে। কোন ঋতুর শেষের বৃষ্টিতে রেইনকোট গল্পে নতুন শীত শীত ভাব হয়? দেখো, কোন ঋতুর শেষের বৃষ্টিতে? কোন ঋতুর শেষের বৃষ্টিতে? এখন এখানে বাচ্চারা ভুল করে কি? বাচ্চারা ভুল করে এই বৃষ্টি দেখেই বর্ষাকাল দিয়ে দেয়। বৃষ্টি দেখে কি করে? বর্ষাকাল দিয়ে দেয়। কিন্তু হবে না। দেখো বলছে কোন ঋতুর শেষের বৃষ্টিতে রেইনকোট গল্পে নৌলতা শীত শীত ভাব হয়। কোন ঋতুর তাহলে ভাইয়া? শেষ শীতের না, শেষ বর্ষার না। উত্তর হবে হচ্ছে এই দুইটার ভিতর একটা। তাহলে উত্তর হবে কোনটা? শেষ হেমন্তের। শেষ হেমন্তের বৃষ্টিতে কার? নৌলুদার কি হয়? শীত শীত ভাব হয়। কার শীত শীত ভাব হয়? নৌলুদার শীত শীত ভাব হয়। তারপরে দেখো, রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? একটু আগে আমরা পড়ছিলাম যে কি মিরপুরের বিল দিয়ে দুই নৌকা বোঝায়। কয় নৌকা? দুই নৌকা। এখন প্রশ্নও আসতে পারে কিন্তু মিরপুরের বিল দিয়ে কয়টা নৌকা আসছিল? উত্তর হবে কি? দুইটা নৌকা। ঠিক আছে। মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল ভাইয়া? মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? খাদ্য ছিল না। সাহায্য ছিল না। আলমারি ছিল না। কি ছিল ভাইয়া? অস্ত্র ছিল। কি ছিল? অস্ত্র ছিল। তারপরে দেখো, রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল? রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পের অবস্থান কোথায় ছিল দেখো তো? প্রিন্সিপালের অফিসে ছিল না। প্রিন্সিপালের কোয়ার্টারে না, ছিল না। ফুটবল মাঠে না, ফুটবল মাঠে ছিল না। ছিল হচ্ছে কোথায়? জিমনেশিয়ামে। এটা যখন তোমরা রেইনকোট গল্পটা পুরোটা পড়বা, ঢাকা কলেজের স্ট্রাকচার আছে, প্রথমে ফুটপাথ, তারপর টেনিস লন, তারপর একাডেমিক বিল্ডিং, তারপর খেলার মাঠ, তারপরে হচ্ছে জিমনেশিয়াম এবং তারপরে হচ্ছে কি তোমার প্রিন্সিপালের কোয়ার্টার। হ্যাঁ, এই জন্য আমাদের কি গল্পগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। এখন তাহলে উত্তর কি হবে? উত্তর হবে জিমনেশিয়াম। উত্তর কি হবে ভাইয়া? জিমনেশিয়াম। তারপর দেখো, প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করে কেন? প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করে কেন? শিক্ষিত মানুষ বলে, মিলিটারির সাথে আতাত থাকায়, ভালো উর্দু বলতে পারে বলে, মিসক্রিয়েন্ট সহচর বলে। উত্তর কোনটা হবে? ভালো উর্দু বলতে পারে বলে। এখন দেখো, ভালো উর্দু বলতে পারার সাথে তোয়াক্কা করার সম্পর্ক কি? পাকিস্তানিরা কোন ভাষায় কথা বলতো? পাকিস্তানিরা কোন ভাষায় কথা বলতো বলো? পাকিস্তানিরা কোন ভাষায় কথা বলতো? পাকিস্তানিরা কথা বলছে উর্দু ভাষায়। পাকিস্তানিরা কথা বলতো কোন ভাষায়? উর্দু ভাষায়। এবং এখানে কে? আকবর সাজিদ। কে? প্রফেসর আকবর সাজিদও কি উর্দু ভাষায় কি ছিল? পারদর্শী ছিল। এখন পাকিস্তানিদের সাথে তাহলে সহজে যোগাযোগ করতে পারে। এবং তুমি যখন দেশের বাইরে কোথাও যাবা, দেখবা যে বাংলা ভাষায় কথা বলতে পারছে একজন, তাহলে তোমার প্রতি তার একটা দরদ হবে। একইভাবে এই যে আকবর সাজিদের সাথে এই যে উর্দু ভাষার মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর একটা দরদ হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্যই কি প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করে চলতো। বুঝতে পেরেছ?
এটা কি সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। তারপর দেখো রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কি অনুভূত হয়? রেইনকোট খুলে ফেলেছে, কে খুলে ফেলেছে? খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কি অনুভূত হয়? ওম, গন্ধ, শীতলতা, স্পর্শ। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে ওম। এটা হচ্ছে টোটাল ডিরেক্ট বইয়ের লাইন, ঠিক আছে? ডিরেক্ট কিসের লাইন? বইয়ের লাইন। উত্তর কি হবে তাহলে? উত্তর হবে হচ্ছে ওম। রেইনকোট গল্পে রেইনকোট খুলে ফেলার পরেও নুরুল হুদার শরীরে কিসের কিসের মানে কি ছিল প্রশ্নটা? শরীরে রেইনকোটের কি অনুভূত হয়? তাহলে উত্তর কি হবে ভাই? উত্তর হবে ওম অনুভূত হয়, ঠিক আছে? তারপর দেখো রেইনকোট গল্পে রেইনকোটের মাধ্যমে ব্যঞ্জনময় প্রকাশ পেয়েছে কি? রেইনকোটের মাধ্যমে ব্যঞ্জনময় প্রকাশ, কিসের ব্যঞ্জনময় প্রকাশ পেয়েছে? মুক্তিযুদ্ধ সংগ্রাম, পাক বাহিনীর অত্যাচার, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, মুক্তিযুদ্ধের আত্মত্যাগ। তাহলে উত্তর কি হবে? দেখো মুক্তিযুদ্ধ সংগ্রাম, না এটা ডিরেক্ট প্রকাশ পায়নি। পাক বাহিনীর অত্যাচারও প্রকাশ পায়নি, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগও প্রকাশ পায়নি। কিন্তু দেখো উষ্ণতা, হ্যাঁ উষ্ণতা, ওই যে ওম, একটু আগেই পড়লাম আমরা, ওম লেগে আছে গায়ে, এটা প্রকাশ পেয়েছে। সাহস, দেখো রেইনকোট যখন পড়লো নুরুলতা তখন কিন্তু তাকে অনেক পিটানোর পরেও সে তার মধ্যে ভীত মানুষ কথা বলছিল না, অর্থাৎ কি প্রকাশিত হয়েছে? সাহস প্রকাশিত হয়েছে। এবং কি? দেশপ্রেম, দেশপ্রেম এবং ওম থেকে তার উষ্ণতা এবং দেশপ্রেম জাগ্রত হয়েছিল, ঠিক আছে? তারপরে আসি, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন? দূর করতে কি প্রয়োজন ভাইয়া? আগুনের সম্মার্জনা। এই প্রশ্নটার সাথে কিসের সম্পর্ক আছে বলো? বিদ্রোহী, আমরা যে বিদ্রোহী পড়েছিলাম সেই প্রশ্ন এখানে চলে এসছে। বিদ্রোহী কবিতার, এটা হচ্ছে বিদ্রোহী কবিতার একটা বিষয়, ঠিক আছে? তারপর দেখো রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে কি? মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের। মুক্তিযুদ্ধের ইতিহাস কি বহন করেছে? করে নাই। তারপর কি? মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বহন করেছে? করে নাই। ভাষা আন্দোলনের ঘটনা বহন করেছে? করে নাই। তাহলে উত্তর কি হবে? মুক্তিযুদ্ধের চেতনা বহন করেছে। কি চেতনা বহন করেছে? মুক্তিযুদ্ধের চেতনা বহন করেছে। তারপরে আসি, দেখো একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খান সেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পে কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? একটা জিপ উড়াইয়া দিছে এবং কমপক্ষে 5টা খান সেনা, অর্থাৎ খান সেনা অর্থাৎ কি? পাকিস্তানি সেনাবাহিনী 5টা সদস্য খতম। ততটি রেইনকোট গল্পে কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? উত্তর কি হবে? লেখক হবে না, আসমা হবে না, কারণ আসমা সবসময় বাসায় থাকতো। নুরুল হুদা তো জানি না। উত্তর হচ্ছে দোকানদার। উত্তর হবে কি? দোকানদার। যখন ওই যে একটু আগে বললাম বাসের জন্য দোকানের সামনে দাঁড়িয়ে থাকতো, ফুটপাতে যে চায়ের দোকানদার, সে হচ্ছে এইসব ইনফরমেশন দিয়ে থাকতো। তারপরে দেখো প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? আনন্দে, বেদনায়, ভয়ে, বিস্ময়ে। কিসে? ভয়ে। যখন হচ্ছে প্রিন্সিপালের সামনে ওই যে পাকিস্তানি বাহিনী চলে আসে এবং তাকে ইন্টারোগেট করা শুরু করে, তখন হচ্ছে তার ভয়ে কালো মুখ কি হয়ে যায়? বাদামি বেগুনি হয়ে যায়। কালো মুখ কি হয়ে যায়? বেগুনি হয়ে যায়। কিসে? ভয়ে। তারপরে দেখো রেইনকোট গল্পে নুরুল হুদা কাকে জড়িয়ে ধরে চুমুক খেতে ইচ্ছা করেন? রেইনকোট গল্পে নুরুল হুদা কাকে জড়িয়ে ধরে চুমুক খেতে ইচ্ছা করে? এখন রেইনকোট গল্পে নুরুল হুদা যখন বাসায় ছিল তখন ভর বৃষ্টির ভিতরে কাকে ডাকতে আসে? নুরুল হুদাকে ডাকতে আসে। কে ডাকতে আসে? বারবার দরজায় নক করতে শুরু করে, বারবারই দরজায় ঠক 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 শুরু করে, হ্যাঁ। এবং তখন নুরুল হুদার মনে একটা ভয় ছিল, যেহেতু সে প্রচন্ড ভীতু, সে ভাবছিল কি মিন্টু যেহেতু যুদ্ধে আছে, এইটা মনে হয় জানাজানি হয়ে গেছে এবং পাক সেনাবাহিনী তাকে কি করতে আসছে? ধরতে আসছে। এই ভয়ে ভয়ে গিয়ে সে দরজা খোলে এবং দরজা খুলে দেখে কে এসছে? পিয়ন ইসাক এসছে। কে এসছে? পিয়ন ইসাক এসছে। ইসাক এসছে মানে কি? মিলিটারি আসে নাই, অর্থাৎ সে জীবনে বেঁচে গেছে। নুরুল হুদা ভাবছিল যে মিলিটারি এসছে, দরজা খুলে দেখে মেরে ফেলবে, কিন্তু দরজা খুলে দেখে কে? পিয়ন এসছে। এই যে মনের ভিতরে একটা শান্তি, আনন্দ, এই জন্যই তার মনে মনে ইচ্ছা হয় পিয়নকে একটা চুমু খেতে। বুঝতে পেরেছো? তারপরে দেখো রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক ছিলেন? রেইনকোট গল্পে নুরুল হুদা শিক্ষক ছিলেন কিসে? রসায়ন বিষয়ে শিক্ষক ছিলেন। এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আসতে পারে, ঠিক আছে? তারপরে লাস্ট প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন কি আছে? রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদা সাহসী হয়ে ওঠার মূল কারণ কি? মিসক্রিয়েন্টদের ঠিকানা জানা? না, এটা হবে না। সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম? হ্যাঁ হতে পারে। কুলিদের আস্তানা চেনা? না, এটাও হবে না। গেরিলাদের সঙ্গে আতাত? আতাত অর্থ কি? আতাত অর্থ হচ্ছে ভালো সম্পর্ক। আতাত অর্থ কি ভাইয়া? ভালো সম্পর্ক। এখন গেরিলাদের সাথে তো হচ্ছে আমাদের নুরুল হুদার খুব বেশি ভালো সম্পর্ক ছিল না, এবং কুলি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? কুলি বলতে কিন্তু এরাও হচ্ছে ছদ্মবেশে ছিল এবং এরাও কি মুক্তিযোদ্ধা। এখন দেখো সঞ্চারিত উষ্ণতা এবং দেশপ্রেম, সে যখন রেইনকোট পরে এবং মিলিটারি তাদেরকে ধরে নিয়ে যায়,
এই যে রেইনকোটের যে ওম, যে উষ্ণতা তার ভিতরে সঞ্চারিত হয় এবং তার ভিতরে এক ধরনের কি দেশপ্রেম জাগ্রত হয়। এটা অনেকটা ব্যঞ্জনার মাধ্যমে আমাদের আখতারুজ্জামান ইলিয়াস এটা প্রকাশ করেছেন। তাহলে উত্তর কি হবে? সঞ্চারিত উষ্ণতা এবং কি দেশপ্রেম। এখন দেখো, আর সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের ভিতরে আমরা সব থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো পড়ে ফেলবো। যা এইগুলো পড়ে ফেললে এবং চরিত্র পরিচয় জানলে এর বাইরে থেকে তোমাদের আর প্রশ্ন আসবে না। এই যে এমসিকিউ এর বাইরে আসবে না। দেখো তোমরা যেই বোর্ডেই থাকো না কেন ভাই, এর বাইরে তোমাদের এমসিকিউ প্রশ্ন আর আসবে না। এবং এখন যে শর্ট কোশ্চেনগুলো দেখাচ্ছি এগুলো দেখো। শর্ট কোশ্চেন কোনটা আছে দেখো তো। দোজকের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের সাহিত্যকর্ম? দোজকের ওম কি? দোজকের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের সাহিত্যকর্ম? একটি কি? এটি একটি গল্প। দোজকের ওম এটা কিন্তু খুবই বিখ্যাত একটি সাহিত্যকর্ম। কার? আখতারুজ্জামান ইলিয়াস। এবং এটা কি ছিল? দোজকের ওম হচ্ছে একটি গল্প গ্রন্থ। তাহলে কি হবে? দোজকের ওম আখতারুজ্জামান ইলিয়াসের একটি গল্প গ্রন্থ। এবং তোমরা যখন শর্ট কোশ্চেন লিখবা সৃজনশীল, তখন অবশ্যই এই যে গল্প গ্রন্থ বা কবিতা গ্রন্থের উপরে এরকম হচ্ছে ইনভার্টেড কমা দিবা, ঠিক আছে? তারপরে লিখবা যে দোজকের ওম, এই যে ইনভার্টেড কমা দিলে আখতারুজ্জামান ইলিয়াসের একটি কি গল্প গ্রন্থ। তারপরে আসি দেখো মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি? মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি? দুষ্কৃতকারী। মিসক্রিয়েন্ট শব্দের বাংলা অর্থ কি? দুষ্কৃতকারী। এখন এটা প্রশ্নটা এসেছে কোথা থেকে? শব্দ অর্থ থেকে এসেছে। এখন যদি তোমার বলে যে রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে, তাহলে কাদেরকে বোঝানো হয়েছে? মুক্তিফোজকে বোঝানো হয়েছে ভাইয়া। কাদেরকে বোঝানো হয়েছে? মুক্তিফোজকে বোঝানো হয়েছে। মুক্তিফোজকে বোঝানো হয়েছে। কাদেরকে বোঝানো হয়েছে? মুক্তিফোজকে বোঝানো হয়েছে কি মিসক্রিয়েন্ট। এবং মিসক্রিয়েন্টের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে দুষ্কৃতিকারী। তারপর দেখো রেইনকোট গল্পে উল্লেখিত প্রিন্সিপালের নাম কি? রেইনকোট গল্পে উল্লেখিত প্রিন্সিপালের নাম হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। ডক্টর কি? আফাজ আহমেদ। ডক্টর আফাজ আহমেদ। এবং তিনি কি ছিলেন? একটু সুযোগ সন্ধানী টাইপের মানুষ ছিলেন। জিওগ্রাফির প্রফেসরের নাম কি? আব্দুস সাত্তার মৃধা। জিওগ্রাফির প্রফেসরের নাম কি? আব্দুস সাত্তার মৃধা। আবার প্রশ্ন কিন্তু ঘুরিয়েও আসতে পারে। কি আসতে পারে? আব্দুস সাত্তার মৃধা কে ছিলেন বা তিনি কোন বিষয়ের প্রফেসর ছিলেন? ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? আব্দুস সাত্তার মৃধা। জিওগ্রাফির প্রফেসর কে ছিলেন? আব্দুস সাত্তার মৃধা। তারপর দেখো সাবভার্সিভ অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? সাবভার্সিভ অ্যাক্টিভিটি বলতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে বোঝায়। কি বোঝায়? রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে বোঝায়। সাবভার্সিভ অর্থ অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে বোঝায়। তারপরে প্রশ্ন, রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন গল্প? রেইনকোট গল্প কোন থেকে নেওয়া হয়েছে? জাল স্বপ্নের জাল। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পরীক্ষায়ও আসে। রেইনকোট গল্পটি নেওয়া হচ্ছে কই থেকে? জাল স্বপ্নজাল গল্পগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে। জাল স্বপ্নের জাল, জাল স্বপ্নের জাল গল্পগ্রন্থে নেওয়া হচ্ছে রেইনকোট গল্প। এটা তোমরা আন্ডারলাইন করে রাখো, এই প্রশ্ন আসতেই পারে। তারপর দেখো রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা পড়া ছেড়ে দিয়েছে? প্রিন্সিপালের পিয়ন ইসাক। কে? প্রিন্সিপালের পিয়ন ইসাক হচ্ছে বাংলা পড়া ছেড়ে দিয়েছে। কখন থেকে? এপ্রিলের শুরু থেকে। তারপরে আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম মৃত্যু সাল লেখো। আখতারুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন? আখতারুজ্জামান জন্মগ্রহণ করেন 1943 সালে। আখতারুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন ভাইয়া? 1943 সালে। এবং মৃত্যু সাল কত? 1997। মৃত্যু সাল কত ভাইয়া? 1997 সালে সে মৃত্যুবরণ করেন। তারপরে প্রশ্ন, রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় ছিল? রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয় কলেজ জিমনেশিয়ামে। কলেজ জিমনেশিয়ামে। এখন রেইনকোট গল্পে মেইনলি কলেজটা হচ্ছে ঢাকা কলেজকে কেন্দ্র করে। কোন কলেজ? ঢাকা কলেজ। ঢাকা কলেজকে কেন্দ্র করে। এবং এখানে মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয়েছিল কোথায়? কলেজের যে জিমনেশিয়াম ছিল ওখানে। ফুটবল ফিল্ডের পাশে একটা জিমনেশিয়াম আছে, ওখানে কি মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয়েছিল। বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ আর মেলেনি কার? দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ আর মেলেনি হচ্ছে মুয়াজ্জিনের। কার? মুয়াজ্জিনের। কারণ কি? মুয়াজ্জিন যখন আযান দিচ্ছিল তার কি হয়েছিল? সে গুলি লেগে শহীদ হয়েছিল না মুয়াজ্জিন? এটা কখন হয়েছিল? যখন হচ্ছে নুরুল হুদার বাড়ির পাশে, নুরুল হুদার বাড়ির পাশে এক মসজিদে আযান হচ্ছিল। সেই সময় হচ্ছে আযানের সময় তাকে সে গুলিবিদ্ধ হয়ে কি শহীদ হয়। এবং এই জন্যই বলা হয় দ্বিতীয়বার আল্লাহর মহত্ব, দ্বিতীয়বার হচ্ছে আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ কার হয়নি? মুয়াজ্জিনের হয় নাই, যিনি অর্থাৎ মসজিদে আযান দেন। ঠিক আছে? আচ্ছা, এই যে আলোচনাগুলো করলাম এখান থেকেই তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে। ঠিক আছে? এই যে 50টা এমসিকিউ সলভ করলাম এবং আজকে যে শর্ট কোশ্চেনগুলো সাজেশন দিলাম এইগুলো থেকেই প্রশ্ন হবে। দেখো ভাই আর মাত্র বাকি আছে কতদিন? বাকি আছে 1 থেকে 2 মাস। এর ভিতরে তোমরা যদি
একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা বোর্ডে টপ করতে পারছো। আর তোমাদের সাথে তো ফরহাদ ভাই আছেই, ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবা, খুব খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কারণ তোমার বাবা মা তোমাদেরকে তাকিয়ে আছে। যখন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তখন এখন তোমরা যেগুলো অনেক বড় কিছু মনে করো যে খেলাধুলা করব, ঘুরে বেড়াবো, এইগুলো করবো, ভাই এগুলো হচ্ছে এখন আমরা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। প্রচুর খেলাধুলা, প্রচুর ট্যুর, এখানে সেখানে, এই সেই, বন্ধু বান্ধব সবকিছু। এই জন্য এই সময়টা আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, করে একটু পড়াশোনা করতে হবে। পাশাপাশি হচ্ছে ভাইয়েরা তো আছেই, যদি কোনো হেল্প লাগে আমাদের সাথে বলো, আমরা সেগুলো সলভ করে দিব, ঠিক আছে? আর এই যে গল্প, আজকে গল্পে তাহলে সারসংক্ষেপ কি হলো? এই গল্পের সারসংক্ষেপ হচ্ছে আমাদের মনের ভিতরে কি জেগে হচ্ছে? মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠছে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠছে কিসের মাধ্যমে? রেইনকোটের ব্যঞ্জনার মাধ্যমে। রেইনকোটের যে উষ্ণতা, এই উষ্ণতা ছড়িয়ে পড়ার মাধ্যমে কি হয়েছে? মনের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠেছে। এবং এখানে নুরুল হুদা, নুরুল হুদা হচ্ছে অনেক বেশি ভীত মানুষ ছিল। নুরুল হুদা কি ছিল? অনেক বেশি ভীত মানুষ। সে ভীত মানুষ থেকে আস্তে আস্তে সে সাহসী এবং দেশপ্রেমিক হয়ে গেছে, এই কথাটা ফুটে উঠেছে। একই সাথে ফুটে উঠেছে পাকিস্তানি বাহিনীর, কার? পাকিস্তানি বাহিনী। পাকিস্তানি বাহিনী হচ্ছে কি পরিমাণ নির্যাতন বাংলাদেশে চালিয়েছে, বাংলাদেশের জনগণের উপর চালিয়েছে, সেটাও ফুটে উঠেছে। আবার একই সাথে ফুটে উঠেছে বাংলাদেশের জনগণ। জনগণ, এইখানে জনগণ হচ্ছে দুই টাইপের জনগণ ছিল, একটা ছিল রাজাকার, আরেকটা ছিল হচ্ছে মুক্তিফৌজ। রাজাকাররা হচ্ছে পাকিস্তানি বাহিনীর সাথে আঁতাত করে তারা বিপুল সম্পদ অর্জন করেছে এবং কি দেশের ক্ষতি করেছে। অন্যদিকে কি দেশের হচ্ছে দেশপ্রেমিক মানুষ যারা ছিল, ইয়াং মানুষ যারা ছিল, তারা হচ্ছে গেরিলাতে যোগ দিয়েছে, তারা মুক্তিফৌজে যোগ দিয়েছে, তারা মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে, দিয়ে তারা কি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তাহলে মূল কি হয়েছে? দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনা ফুটে উঠেছে কিসের মাধ্যমে? রেইনকোটের মাধ্যমে। নুরুল হুদা কি ছিলেন? অত্যন্ত ভীত প্রকৃতির একজন মানুষ ছিলেন, এবং পরে সে আস্তে আস্তে কি হয়? দেশপ্রেমিক হয়। ঠিক আছে, এই হচ্ছে মূলত আজকের আলোচনা। ততক্ষণ তোমরা সামনের ক্লাসের জন্য প্রিপারেশন নাও। আমিও তোমাদের সামনে কোন ক্লাস নিয়ে যাবো এটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে সামনের ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকো, খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নামাজ কালাম করো, বাবা মায়ের সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক রাখো এবং নিজের খেয়াল রাখো। দেখা হচ্ছে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম।